আমন্ত্রণ বাংলাদেশ সংবাদে আপনাদের সাথে আছি হাসান। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। স্বাধীনতা বিরোধী নির্ভর সহিংস রাজনীতি আর যোগ্য নেতৃত্বের অভাবেই ভরাডুবি হয়েছে বিএনপির, বলেছেন প্রধানমন্ত্রী। নির্বাচিত জনপ্রতিনিধিদের সংসদে যোগ দেওয়ার আহ্বান। জামায়াতকে সাথে নিয়ে রাজনীতি করবে না গণফোরাম, বলেছেন ডক্টর কামাল। 2-3 মাসের মধ্যে আরেকটি নির্বাচন দেওয়ার দাবি। ক্ষোভ থাকলেও প্রশ্ন তুলবেন না মন্ত্রিত্ব বঞ্চিত মহাজোটের 2 নেতা মেনন ও ইনু, বললেন অব্যাহত থাকবে জোটের রাজনীতি। মিরপুর ও সাভারে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ, আহত 30 জন। উস্কানির প্রমাণ পেলেই ব্যবস্থা, হুঁশিয়ারি ডিএমপি কমিশনারের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এসএসআরএম এর প্রতিটি টিএমটি বার গ্রাহকের আস্থা চেয়েও স্থায়ী। শাহরিয়ার স্টিল মিলস লিমিটেড। এবারে বিস্তারিত। গণতন্ত্র চর্চার সুযোগ নেয়ার পাশাপাশি সঠিক ও গঠনমূলক রাজনীতিতে ফিরতে বিএনপি নির্বাচিত জনপ্রতিনিধিদের সংসদে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, যোগ্য নেতৃত্বের অভাব, সাংগঠনিক দুর্বলতা, স্বাধীনতা বিরোধী নির্ভর সহিংস রাজনীতি, মনোনয়ন বাণিজ্যের কারণেই নির্বাচনে বিএনপির ভরাডুবি হয়েছে। শনিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের উপদেষ্টা পরিষদ এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যৌথ সভা অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে স্বাগত বক্তব্যে একাদশ সংসদ নির্বাচনে দলের বিপুল বিজয়ের জন্য দেশের সকল শ্রেণী পেশার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী। নির্বাচনে ভরাডুবির কারণ ব্যাখ্যার পাশাপাশি প্রধানমন্ত্রী সর্বশেষ অবস্থান মূল্যায়ন করে গণতন্ত্রের চর্চায় বিএনপিকে সঠিক সিদ্ধান্ত নেয়ার পরামর্শ দেন। একটি রাজনৈতিক দলে পলাতক আসামি তাকে দিয়ে রাজনীতি করতে গেলে সেখানে কি রেজাল্ট হয় সেটাই তারা পেয়েছে। তাও হতো না যদি তারা ওই নির্বাচনে যে প্রার্থী দিয়েছে সেই প্রার্থী নির্বাচনে যদি মনোনয়ন বাণিজ্যটা না করত, তাহলে হয়তো আরো ভালো রেজাল্ট হয়তো করতে পারতো। আর সেই নমিনেশন বাণিজ্য নিয়ে তাদের যে অফিসে মারামারি, নিজেদের মধ্যে সেই জামা ছেঁড়াছেড়ি, অফিসের মধ্যে ভাঙচুর, তার থেকে তো মানুষ জানতেই পেরেছে যে এদের চরিত্রটা কি। কাজে এদের চরিত্র শোধরায় নিয়ে বাংলাদেশের জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করে দিয়েছে। তারপর যে কটা সিটে তারা জিতেছে গণতন্ত্রের স্বার্থে, তারা যদি চায় তাদের পার্লামেন্টে আসা প্রয়োজন। প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন ক্ষেত্রে অগ্নি পরীক্ষা দিয়ে আওয়ামী লীগ আজকের অবস্থানে এসেছে। কাজে বাংলাদেশের ইতিহাসে বোধহয় বাংলাদেশ আওয়ামী লীগ এই দীর্ঘতম সময় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে এবং জনগণ সে আস্থা বিশ্বাস রেখেছে। কাজে জনগণের প্রতি আমাদেরও কর্তব্য অনেক বেড়ে গেছে। আমি এটুকু দৃঢ়ভাবে বলতে পারি যে যেভাবে আমরা সমস্ত পরিকল্পনা নিয়েছিলাম এবং যে কাজগুলো আমরা করেছি, এই কাজগুলো অব্যাহত থাকবে এবং দেশের মানুষ এর শুভ ফলটা পাবে এবং দেশের মানুষের জীবনমান আরো উন্নত হবে এবং প্রত্যেকটা গ্রামে মানুষ যেন শহরের মতো নাগরিক সুবিধা পায়, আমরা সেভাবেই কিন্তু পরিকল্পনা নিয়েছি, সেভাবে আমরা গড়ে তুলব। শেখ হাসিনা বলেন, মানুষের উপলব্ধি এসেছে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নতি হয়, সামাজিক অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটে, মানুষের ভাগ্য পরিবর্তিত হয়। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। ডক্টর কামাল হোসেন বলেছেন, জামায়াতকে সাথে নিয়ে রাজনীতি করবে না গণফোরাম। তিনি বলেন, নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে, মানুষ ভোট দিতে পারেনি। সরকারের উচিত 2 থেকে 3 মাসের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা।
রাজধানীর আরামবাগে গণফোরামের কার্যালয়ে দলটির কেন্দ্রীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। শেষে লিখিত বক্তব্যে আগামী 23 ও 24 মার্চ পার্টির কেন্দ্রীয় সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। এ সময় জামাত ইস্যুতে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন ডক্টর কামাল হোসেন। একদম পরিষ্কার, এত ইচ্ছে পরিষ্কার কিভাবে বলবো আর কি, যে জামাতকে নিয়ে আমরা রাজনীতি কোনোদিন করার কথা চিন্তাও করি নাই। যেটা বলা হয়েছে যে করেছি সেটা আমি সঙ্গে সঙ্গে বলেছি, এটা তো আমাদেরকে বলা হয়নি যে তারা থাকবে এর মধ্যে। ভবিষ্যতে এই ব্যাপারে একদম পরিষ্কার ওকে, যে জামাতকে নিয়ে আমরা করব না। ডক্টর কামাল হোসেন বলেন 30 ডিসেম্বরের নির্বাচন গ্রহণযোগ্য হয়নি, মানুষ ভোট দিতে পারেনি, তাই দ্রুত আরেকটি নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। দেশের স্বার্থে সংবিধানের প্রতি শ্রদ্ধা রেখে সিদ্ধান্ত নিতে চাইলে তারা অবশ্যই নিতে পারেন, এবং যে 2-3 মাসকে মধ্যে আরেকটা ভালো নির্বাচন করে দেওয়া, তার চেয়েও কমে সময়ও করা যেতে পারে তারা চাইলে, তো যেখানে সকলেই অংশগ্রহণ করে ভোট দিতে পারে। দলকে শক্তিশালী করতে শিগগিরই গণফোরামের কেন্দ্রীয় নেতারা জেলা সফরে যাবেন বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। আপনার কাছের মানুষ অশোক লেল্যান্ড, এটি ইরফান অটোস লিমিটেডের পণ্য। নতুন করে নির্বাচন নিয়ে সংলাপের দাবি হাস্যকর বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিদেশিদের অভিনন্দন বার্তায় প্রমাণ করে নির্বাচন সুষ্ঠু হয়েছে। আওয়ামী লীগের সম্মেলন অক্টোবরে অনুষ্ঠিত হবে বলেও জানান ওবায়দুল কাদের। এদিকে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, নিজেদের ব্যর্থতা ঢাকতেই নির্বাচনী সংলাপের দাবি করছে ঐক্যফ্রন্ট। শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে বিআরটি এর মোবাইল কোর্ট কার্যক্রম পরিদর্শনে যান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় চালক ও যাত্রীদের মধ্যে সচেতনতার জন্য লিফলেট বিতরণ করেন। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, পরাজয়ের বেদনা থেকেই বিএনপি নির্বাচন নিয়ে অভিযোগ তুলছে। যেখানে ভোট নিয়ে কোনো বিতর্ক নেই, প্রশ্ন নেই, যেখানে গণতান্ত্রিক বিশ্ব অকুণ্ঠ সমর্থন দিয়েছে এবং নির্বাচিত সরকারের প্রধানকে অভিনন্দন জানিয়েছেন, সেখানে এ ধরনের সংলাপের কোনো যৌক্তিকতা, বাস্তবতা, প্রয়োজনীয়তা এই মুহূর্তে নেই। নির্বাচন নিয়ে সংলাপের দাবি এটা একেবারেই হাস্যকর, আমি বলবো মামা বাড়ির আপনার। এদিকে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন, বিএনপিকে জনগণের কাছে যেতে হবে। এই নির্বাচনে চরমভাবে হেরে যাওয়ার পর এখন তারা একদিকে সংলাপের কথা বলছে, আরেকদিকে নানা কথাবার্তা বলে নিজেদের মুখ রক্ষা করার চেষ্টা করছে। আমি বিএনপিকে অনুরোধ জানাবো, এই ধরনের কথাবার্তা না বলে বরং আপনারা নিজেরা বিশ্লেষণ করুন আপনাদের পরাজয়ের কারণ, আর নেতৃত্ব পরিবর্তন করুন, তাহলেই হয়তো আপনারা আবার জনগণের কাছে যেতে পারবেন। অসুস্থ কয়েকজন বিএনপি নেতার চিকিৎসা প্রয়োজন বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। রিয়াদ তালুকদার, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে বিদেশে নির্বাচন কেউ মেনে নেয়নি, এই বিষয়ে কোনো জবাব দিতে পারবে না বলেই আওয়ামী লীগ নির্বাচনী সংলাপে রাজি নয়। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। সাজানো নির্বাচনে ভোট লুটপাটের মাধ্যমে আওয়ামী লীগকে আইনশৃঙ্খলা বাহিনী ক্ষমতায় এনেছে বলে অভিযোগ রিজভী। তিনি বলেন, এভাবে আওয়ামী লীগকে ক্ষমতায় এনে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট ভোজের মহোৎসব করছে, যা গণতন্ত্র ও তামাশার বিকৃত প্রকাশ। নির্বাচনের পর বিএনপি দলীয় লোকজনের বাড়িঘর জ্বালিয়ে দেয়া, তাদের ওপর হামলা হলেও আইনশৃঙ্খলা বাহিনী গণতন্ত্রের লাশের ওপর দিয়ে ভোজের মহা আয়োজনে ব্যস্ত বলে উল্লেখ করেন তিনি। এভাবে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে হুঁশিয়ারি দেন রুহুল কবির রিজভী। আগের রাতে যেখানে 30 থেকে 50% ভোট দেওয়া হয়েছে, তাকে কি ভোট বলে? মহাভোট ডাকাতির যথেষ্ট তথ্য প্রমাণ এখন সবার কাছে আছে। দেশ বিদেশের বেশ কিছু গণমাধ্যমে ভোট ডাকাতির দৃশ্য দেখিয়েছে। ভোট ডাকাতির কিছু দৃশ্য দেখাতে গেলে তাৎক্ষণিকভাবে যমুনা টিভির প্রচার ক্যাবেল অপারেটরদের দিয়ে বন্ধ করা হয়েছিল, এটা আপনারা জানেন। সুতরাং কেউই এই নির্বাচন মেনে নেয়নি, এজন্য ওবায়দুল কাদের সাহেবরা কোনো সদুত্তর দিতে পারবেন না বলেই সংলাপে রাজি নয়। মহা ডাকাতির ভোটের জবাব তাদের কাছে নেই।
মন্ত্রিত্ব না পেলেও রাজনৈতিক লক্ষ্য পূরণে জোটের রাজনীতি অব্যাহত থাকবে জানিয়েছেন 14 দলীয় জোটের শরিক মন্ত্রিত্ব বঞ্চিত দুই নেতা রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু। মন্ত্রিত্ব না পাওয়ায় ক্ষোভ থাকলেও এই মুহূর্তে এ নিয়ে প্রশ্ন তুলে বিব্রতকর অবস্থা তৈরি করতে চান না তারা। জানান তার চেয়ে পরিস্থিতি মেনে নেওয়াই ভালো। সরকারের প্রধানমন্ত্রী পদে কর্তব্য। গত 7 জানুয়ারি শপথের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভা। জোটবদ্ধ নির্বাচনের পর শুধু আওয়ামী লীগের মন্ত্রিসভা 2008-এর পর এবারই প্রথম। মন্ত্রিসভায় কোনো শরিকের জায়গা না পাওয়াকে কিভাবে দেখছেন তারা? জোটের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বললেন, ঐক্যবদ্ধ হওয়ার সময় থেকেই কথা ছিল আন্দোলন, নির্বাচন ও সরকার গঠন হবে একসাথে। তবে এবার এ নিয়ে নতুন করে কোনো আলোচনা হয়নি। কোন বিবেচনায় শরিকদের রাখা হয়নি তা জানা নেই বলেও স্পষ্ট জবাব সাবেক এই মন্ত্রীর। এটা প্রধানমন্ত্রীর এখানে পরিপূর্ণ হয়ে তার ইখতিয়ারের বিষয়। তিনি কোন বিবেচনা থেকে এটা করেছেন এটা আমার জানা নেই। সুতরাং এটা নিয়ে প্রশ্ন করা সঠিক বলে মনে হয় না, বরঞ্চ বিব্রতকর প্রশ্ন হবে। সুতরাং সে নিয়ে কথা না বাড়িয়ে বরঞ্চ যা আছে সেটা মেনে নিয়েই চলা উচিত বলে মনে করি। যদিও জোটটা পুরোপুরি হয় একটা রাজনৈতিক জোট, সেখানে অনেকগুলো প্রশ্ন জড়িত রয়েছে, সেগুলো সমাধান না হওয়া পর্যন্ত জোটগত যে রাজনীতি এটা অটুট থাকবে। এদিকে সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বললেন, জোটের রাজনীতি আর মন্ত্রিসভা দুটি আলাদা বিষয়। এই মুহূর্তে অনেকেই অনেক কথা বলছেন, তবে এখনই এ নিয়ে মন্তব্যের সময় আসেনি, করা উচিত হবে না বলে মত তার। কেউ কোনো জায়গা থেকে সরে যায়নি। বড় কথা সে কথা হচ্ছে জোটের জায়গায় আছে, সরকার ও মন্ত্রিসভা প্রশাসনের জায়গায় আছে। জোটের নেত্রীও শেখ হাসিনা, প্রশাসন এবং সরকারের নেতৃত্ব দিচ্ছেন শেখ হাসিনা। সুতরাং এখানে কোনো বিরোধ আমি দেখি না। 14 দলীয় জোট একটি রাজনৈতিক লক্ষ্যে গঠন করা হয়েছে, সেই লক্ষ্য এখনো পূরণ হয়নি, অনেক কাজ বাকি আছে। সেই বাকি কাজগুলো সম্পন্ন করার জন্য 14 দলীয় জোটের বাস্তবতা রয়েছে এবং এটাকে রক্ষা করা উচিত বলে আমি মনে করি। মন্ত্রিসভায় আসা যাওয়া চলমান প্রক্রিয়া, এ নিয়ে আশা নিরাশার কিছু নেই বলেও মন্তব্য জোটের অন্যতম শরিক এ দুজনের। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। বেতন ভাতা বৃদ্ধি সহ নানা দাবিতে আবারও সড়কে নেমেছে পোশাক শ্রমিকরা। রাজধানীর মিরপুরের বিভিন্ন জায়গায় তারা সড়ক অবরোধ করে রাখেন। যান চলাচল বন্ধ থাকায় ব্যাপক ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। জেএমপি কমিশনার জানান, শ্রমিক আন্দোলনের পেছনে উস্কানি বা ইন্ধনদাতা রয়েছে কিনা তা খুঁজে বের করা হবে। এদিকে সাভার আশুলিয়াতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে, আহত হয়েছেন 30 জন। নতুন মজুরি কাঠামো বাস্তবায়ন সহ নানা দাবিতে পোশাক শ্রমিকদের চলমান আন্দোলন থামছেই না। শনিবার সকাল থেকে কাজ বন্ধ রেখে সাভার ও আশুলিয়াতে সড়কে নেমে আসেন আন্দোলনকারীরা। শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এই সময় ব্যাপক সংঘর্ষ হয়। শ্রমিক, পুলিশ সহ আহত হয় 30 জন। বন্ধ ঘোষণা করা হয় 20টি কারখানা। এদিকে রাজধানীর মিরপুরের বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকরা। মালিক পক্ষ থেকে ভাঙচুর করছে, আমরা ভাঙচুর করি না, এটা আমরা ভাঙচুর মালিক পক্ষ থেকে ভাঙচুর করছে। সকালবেলা একটা অলকারে মাইরা মাথা ফাটায় মেডিকেলে পাঠাইছে। আমাদের 2000 টাকা 1000 টাকা প্রত্যেকটা মাসে 2000-3000 টাকা জরিমানা আছে আমাদের। একটা কিছু করলে ই যাবে, হাজিরা চলে যায়, অ্যাবসেন্ট করে যায়, কথায় জরিমানা করে কেন? সড়কে তারা নানা দাবিতে বিক্ষোভ অব্যাহত রাখে। স্টাফরা ঠিকই পাচ্ছে, আমরা কাজ করতেছি সারা দিন রাত, সকাল 8টায় প্রোডাকশন 1 ঘন্টা কম হলে আমাদের অনেক বকাবকি করে, জরিমানা করে। আমাদের কি পেট না, আবার কিছু হইলে 500 টাকা 1000 টাকা জরিমানা। আমাদের সিট দেখায় একটা বেতন বাড়ানো, 12,000 টাকা বেতন সিটে দেখায়, ওইটা দেখায় বায়ার করে, আর আমাকে ন্যায্য বেতন মাত্র 6,000-7,000 টাকা। যান চলাচল বন্ধ থাকায় ব্যাপক ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। মানে বাসে ছিলাম, পরে নেমে হেঁটে আসছি, এই যে বাস আটকায় রাখছে। হাঁটতে হবে, এছাড়া কোনো উপায় নেই, পরিস্থিতির শিকার। এক পর্যায়ে প্রশাসনের আশ্বাসে সড়ক থেকে সরে যায় আন্দোলনকারীরা। আবারও সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। তাদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। তবে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। যানবাহন চলাচল বন্ধ থাকায় অনেকটা দুর্ভোগের শেষ নেই তাদের। অন্যদিকে রাজধানীতে একটি অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, আন্দোলনে উস্কানিদাতাদের খুঁজে বের করা হবে। আমরা এটা খতিয়ে দেখছি যে এটার পিছনে কোনো গোষ্ঠীর বা কোনো ব্যক্তির হীন স্বার্থ চরিতার্থ করার জন্য এই ধরনের উস্কানি দেওয়া হচ্ছে কিনা। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।
রিজার্ভ চুরির পরে 3 বছর পার হলেও অর্থ উদ্ধারের জন্য এখনো পর্যন্ত একটি মামলাও না করতে পারাকে কেন্দ্রীয় ব্যাংকের বড় ব্যর্থতা হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। চুরির তদন্তে গঠিত সরকারি কমিটির প্রধান ডক্টর ফরাস উদ্দিন এই বিষয়ে হতাশা প্রকাশ করে বলেছেন, ফেডারেল রিজার্ভের সহায়তা নিয়ে আরসিবিসি ব্যাংকের বিরুদ্ধে টাকা উদ্ধারের মামলা যথাসময়ে করলে এরই মধ্যে অর্থ ফেরত পাওয়া যেত। বিশ্লেষকেরা বলছেন, সম্প্রতি রিজার্ভ ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে ফিলিপাইনের আদালতের রায়ের পরে নতুন করে বাংলাদেশের উচিত টাকা উদ্ধারে তৎপর হওয়া। 2016 সালের ফেব্রুয়ারি মাসে সুইফট সিস্টেম ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের 10 কোটি 10 লাখ ডলার চুরি করা হয়েছিল। ইতিহাসের বৃহত্তম এই রিজার্ভ চুরি ঘটনা গোটা বিশ্বের আর্থিক খাতে নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলে দেয়। টনক নড়লে গভর্নর ও 2 ডেপুটি গভর্নরকে সরে যেতে হয় কেন্দ্রীয় ব্যাংক থেকে। তবে 1 মাসেরও বেশি সময় বিষয়টি চেপে রাখা, তদন্ত প্রতিবেদন প্রকাশের ঘোষণা দিয়েও তা না করা, 3 বছরের মধ্যে দোষী কারোর বিরুদ্ধে কিংবা অর্থ উদ্ধারের জন্য কোনো মামলা দায়ের করতে না পারা, সব মিলিয়ে ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশের প্রতিক্রিয়া নিয়ে সমালোচনার সুযোগ আছে। সাবেক গভর্নর ফরাসউদ্দিন আহমেদ, যিনি সরকারি তদন্ত কমিটির প্রধানও হয়েছিলেন, বিস্ময় প্রকাশ করে বলছেন, ঠিকভাবে ঠিক সময়ে মামলা করা হলে অর্থ আদায় করা যেত আগেই। ডিপ্লোম্যাটিক, রাজনৈতিক, ব্যাংকিং এবং আইনি এই সমস্ত বিষয়ে সমন্বিত উদ্যোগ নিয়ে সময় মতো মামলা করলে টাকাটা উদ্ধারের একটা সম্ভাবনা ছিল। বাংলাদেশের টাকা আরসিবিসি ব্যাংক হেনতেন ভাবে বিলিয়ে দিয়েছে নিষেধ সত্ত্বেও। আমার মনে মামলা বেশ ভালো মামলা ছিল। সরকার কোন বিবেচনায় করে নাই সেটা সরকারের লোকজনদের জিজ্ঞেস করতে হবে। তখন যারা ছিলেন বা এই জিনিসটা আমরা জানতেই বা 1 মাস কেন লাগলো, এগুলো খুব আশ্চর্য লাগে আর কি, আশ্চর্যজনক লাগে। তবে সম্প্রতি চুরির টাকা যে ব্যাংকের মাধ্যমে ফিলিপাইনের ক্যাসিনোর কালো গহ্বরে গায়েব হয়েছে, সে আরসিবিসি ব্যাংকের শাখা ব্যবস্থাপকের 56 বছরের সাজা হয়েছে সে দেশের আদালতে। বিশ্লেষকরা মনে করেন, এখনো সময় আছে টাকা উদ্ধারে তৎপর হবার। আমার মনে হয় যে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারকে যদি এর মধ্যে ইনভলভ করা যেত আরো অনেক আগে থেকেই, তাহলে জিনিসটা আরেকটু সহজ হয়ে যেত এবং এর মধ্যে আসলে মামলা করে ফেলা দরকার ছিল। এবং বাংলাদেশের হাতে আর এই মুহূর্তে প্রায় 2 সপ্তাহের মতো সময় আছে এবং 2 সপ্তাহের মধ্যে কিন্তু এই মামলাটা করতে হবে। এমন পুকুর চুরির ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংকের সাইবার নিরাপত্তা কতটুকু উন্নত হয়েছে তা নিয়েও প্রশ্ন আছে বিশ্লেষকদের। তাইমুল হক, বাংলা ভিশন, ঢাকা। 28 ফেব্রুয়ারির মধ্যে সারা দেশের ভূমি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সম্পদের হিসাব মন্ত্রণালয়ে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে মন্ত্রী মৌখিক এই ঘোষণা দেন। মন্ত্রণালয়ে গিয়ে এই বিষয়ে লিখিত পরিপত্র জারি করবেন বলেও জানান তিনি। ভূমিমন্ত্রী বলেন, সারা দেশের ভূমি অফিসগুলোতে স্বচ্ছতা আনতে সব ভূমি অফিসে সিসিটিভি বসানো হবে। সেখানে ভয়েস রেকর্ডের ব্যবস্থা থাকবে, ফলে মন্ত্রী সচিব সহ পদস্থ কর্মকর্তারা মনিটরিং করতে পারবেন। যেহেতু আমার ব্যক্তি জীবন, আমি বিভিন্ন সবার সম্পত্তির হিসাব আগামী ফেব্রুয়ারির লাস্ট ডেট 28 ফেব্রুয়ারি 27 ফেব্রুয়ারির মধ্যে জমা দিতে হবে। এখন এখান থেকে বসে আমি সিদ্ধান্ত দিলাম, জাস্ট আমি রিটার্ন ঢাকা গিয়ে এটা মন্ত্রণালয়ে গিয়ে আমি জাস্ট অফিস অর্ডারটা করে দিব। এবং আমি বারবার বলছি, দুর্নীতির ক্ষেত্রে 0 টলারেন্স। আগেও বলে আসছি, আমি এখনো বলছি, এবং আমি একথাও বলেছি, আমি এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলাম এবং আমার কর্মকাণ্ড ফিল্ড লেভেল পর্যন্ত দেখেছে, সারপ্রাইজ ভিজিট থেকে নিয়ে। এখানে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী পূর্ণমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। দিস শুড বি এ মেসেজ টু এভরিবডি। নিচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতি, সাথেই থাকুন, ফিরে এসে থাকছে। ধীরে ধীরে জমে উঠছে বাণিজ্য মেলা। শুরুর দিকে খুব বেশি পণ্য কিনছেন না ক্রেতারা। শৈত্যপ্রবাহ আরো তীব্র হচ্ছে পঞ্চগড়ে, হাড় কাঁপানো ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। রূপচর্চা এবং রূপচর্চার টিপস নিয়ে সৌন্দর্য বিষয়ক অনুষ্ঠান সানসিল্ক সৌন্দর্য কথা। নোভার উপস্থাপনা ও রেহেনা রাহার প্রযোজনায় সানসিল্ক সৌন্দর্য কথা দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত 9:05। গানের গল্প
ভালোবাসার গল্প। গান ও গল্প নিয়ে বাংলা ভিশনের ভিন্নধর্মী আয়োজন সুরের আয়না। সুরের মাঝেই পথ চলি, সুরে সুরে আকাশ ছোঁয়ার আকাঙ্ক্ষা। ফাহমিদা নবীর উপস্থাপনা ও তাহমিনা মুক্তার প্রযোজনায় সুরের আয়না দেখবেন প্রতি শুক্রবার সন্ধ্যে 6:25। ঝাল ঝাল টক আর মিষ্টি সুগন্ধে ভরে থাকা কত রেসিপি জমে ওঠে প্রতিদিন আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর, আমাদের প্রিয় তারকাদের রেসিপি নিয়ে রান্নার অনুষ্ঠান আমাদের রান্নাঘর। মিষ্টি সুগন্ধে ভরে থাকা কত রেসিপি জমে ওঠে প্রতিদিন। গোলাম ফরিদা ছন্দের উপস্থাপনা তারিকুল ইসলাম সজলের প্রযোজনায় আমাদের রান্নাঘর দেখবেন প্রতি শুক্রবার সকাল 11:05। কত যে কথা ছিল তোমারে পারিনি যে। বাংলা গানের পাশাপাশি পৃথিবীর বিভিন্ন ভাষার নান্দনিকতায় সমৃদ্ধ সব গান নিয়ে বৈঠকি গানের আসর গানে গানে দেশে দেশে। কে আছে এমনি ধীরে ডাকবে আমায়, চাঁদ হয়ে এলে তুমি মোর গগনে। জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ, এ ব্যথা লুকাতে হবে যে আমাকে। সৈয়দ আব্দুল হাদির উপস্থাপনা ও নাহিদ আহমেদ বিপ্লবের প্রযোজনায় গানে গানে দেশে দেশে দেখবেন প্রতি শনিবার রাত 11:25। সুপ্রিয় দর্শক, অল্পক্ষণের মধ্যেই খেলা শুরু হবে। এই খেলায় কোকুলা ফুড প্রোডাক্ট নিবেদিত ধারাবাহিক নাটক খেলোয়াড়, রচনা পরিচালনা মাসুদ সেজান। মহল্লায় নাকি মারামারি হবে, এর মধ্যে নাকি মহড়াও শুরু হয়ে গেছে। কাল না সন্ধ্যার সময় তুমি এই মহল্লাতে ঢুকছো, তো এই মহল্লার মধ্যে কেটা মারামারি করে, কেটা কুলাকুলি করে, এই খবর জানি না তুমি কিতা করতা। মারামারিটা নাকি আমার জন্য হচ্ছে। হে তুমি না কইছো তুমি সারি হরো পুনানো গোয়েন্দা সংস্থা। কোকুলা ফুড প্রোডাক্ট নিবেদিত ধারাবাহিক নাটক খেলোয়াড় দেখবেন প্রতি রবি ও সোমবার রাত 9:05। বান্দাকে আল্লাহ নানানভাবে পরীক্ষা করেন। এই পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করে মহান রব্বুল আলমিনের রহমত এবং দয়া তাদের উপরে বর্ষিত হয়। আমরা যদি কোরআনমুখী হই তাহলে মাহে রমাদানের প্রস্তুতিটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। অনেক সময় লোভের কারণে আমরা অনেক জিনিস, হালাল জিনিসকে আমরা কিন্তু হারাম করে ফেলি। এর থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আপনাকে দেওয়া হয়েছে আল্লাহর সৃষ্টিকে বোঝবার জন্য, তাহলে স্পেসের দিক দিয়ে আপনি সুপ্রিম। যদি পরের হক নষ্ট করা হয় তাহলে পরের হক ফিরিয়ে দিতে হবে, তারপরে ক্ষমা চাইতে হবে। জুমা এমন একটি সময় আছে যখন ব্যক্তি দাঁড়িয়ে নামাজ আদায় করে, সেই সময় সে আল্লাহর কাছে যাই চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তাই প্রদান করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে সপ্তাহের নিয়মিত ইসলামিক অনুষ্ঠান মানব জীবনে ইসলাম সুন্দর ও সত্য। অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদের উপস্থাপনা ও সালাম পাঠান রাসেলের প্রযোজনায় দেখবেন প্রতি শুক্রবার সকাল 11:30। গাড়ি তুমি চালাইতে পারবা না? পারবো না। ওরে বাবারে, গাড়ি চালাইতে হয় না, গাড়ি এমনিতেই চলে, বুঝছো? কোটাটার ভিতর মানে আপনার ছবির পাশে যদি আমার একটা বড় করে ছবি লাগিয়ে দিতে পারেন, খুব বিক্রি হবে। কি ব্যাপার মুজাফফর, ওরকম করো কেন? আরে মহিলা যে জন্য ধমক দিছে, আমি সিটটা গাড়ি থেকে পড়ে গেছি। গিফট খুলে তো সবাই অট্ট হাসি। ধারাবাহিক নাটক দ্য গুড, দ্য ব্যাড এন্ড দ্য আগলি, রচনা ও পরিচালনা অনিমেষ। শিক্ষক ভদ্রলোকটা, ওনাকে কিন্তু আমার মনে হয়েছে যে নেহায়েতি ভালো মানুষ। আমার কিন্তু মনে হয় ওই মাস্টার বেটা হচ্ছে টোটাল মাস্টার প্ল্যানের কথা। আপনাদের প্রথম প্রজেক্ট হইতেছে ছিনতাই। ধারাবাহিক নাটক দ্য গুড, দ্য ব্যাড এন্ড দ্য আগলি দেখবেন প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 8:15। আপনাকে বলছি, শুধু শারীরিক সুস্থতা নয়, সেই সাথে দরকার মানসিক সুস্থতা। সমস্যা থাকবেই, সকল সমস্যার সমাধান আমরা দিতে পারবো না, আমরা কেবল দিচ্ছি দিক নির্দেশনা। পরিবর্তন আনুন,
আপনার ভাবনায়, আচরণে এবং কাজে। সারা জাকের ও কাউন্সিলিং সাইকোলজিস্ট ডক্টর মেহতাব খানমের বিশ্লেষণে সরাসরি অনুষ্ঠান সেনোরা আমি এখন কি করব। নীরবতা ভাঙুন, নিজেকে প্রকাশ করুন। কাউনাইন সৌরভের প্রযোজনায় সরাসরি অনুষ্ঠান সেনোরা আমি এখন কি করব দেখবেন প্রতি শুক্রবার রাত 11:25 আমাদেরকে ফোন করুন প্রতি শুক্রবার আমি এখন কি করব। স্বাগত আরো একবার বাংলাদেশন সংবাদে। বাণিজ্য মেলার শুরুর দিকে তাই আগতদের বেশিরভাগই পণ্য কিনছেন না। সর্বোচ্চ 30% ক্রেতা পণ্য কিনছেন বলে জানান বিক্রেতারা। বাণিজ্য মেলা রাজধানীবাসীর জন্য শুধু কেনাকাটার স্থান নয়, বরং ঘোরাঘুরিরও জায়গা। সাপ্তাহিক ছুটির দিনে অনেকে এসেছেন মূলত ঘুরতেই। কেনাকাটা হবে বাড়তি পাওয়া। কিনবো, ঘোরার জন্য আসছি, বার কোনো ফ্যাক্ট না, এটা বছরে একবার আসে, আমাদের খুব ভাল লাগে। বিশেষ করে ছুটির দিন বাচ্চাকে একটু রিক্রিয়েশন দরকার আছে, ঘোরাফেরা করা, দেখা, যদি কোনটা পছন্দ হয় এরকম নিয়ে নিলাম। ছেলের বউ গেস্ট, ওদের নিয়ে একটু ঘুরতে আসছি, জাস্ট দেখা আর কি। আর যদি কিছু এর মধ্যে পছন্দ হয়ে যায় তাহলে কিনবো। রাজধানী বাইরে থেকেও এসেছেন এমন অনেকেও পাওয়া যাবে মেলায়। বললাম যে এখানে বাণিজ্য মেলা হচ্ছে, তার ফাঁকেই ধরেন আজকে যেহেতু ছুটি আছে, আমি ফাঁকেই ধরেন এই আনন্দটা উপভোগ করতে আসছে আর কি। মেলা খুব সুন্দর হয়েছে, ঘুরতেছে, আমি দেখতেছি, প্লাস সয়েজেবল হলে কিনে নিব। বিক্রেতারা জানান বেশিরভাগ ক্রেতাই পণ্য দেখছেন, দেখার জন্য আসতেছে, ঘুরতেছে, পছন্দ হলে নেওয়ার চেষ্টা করতেছে। তবে 30% কাস্টমার পারচেজ করতেছে আর 70% কাস্টমার ঘুরে ঘুরে দেখতেছে। এইবার তো শুরুতে অফার দিয়ে দিছি, কিন্তু ওই হিসাবে কাস্টমার তো আর কি দেখতেছি না, হয়তো শুরুর লেগে একটু কম। কাস্টমারও আস্তে আস্তে আমাদের বাড়তেছে, বিক্রিটাও কাল পরশু থেকে যা বিক্রি করছি তার থেকে ভালো বিক্রি হচ্ছে। মেলার দিন যত গড়াবে বিক্রি তত বাড়বে আশা করছেন বিক্রেতারা। জিম হাসান, বাংলা ভিশন, ঢাকা। শৈত্যপ্রবাহ আরো তীব্র হচ্ছে সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে। ঘন কুয়াশার সাথে বাড়ছে উত্তরের হিমেল হাওয়া। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 8 ডিগ্রি সেলসিয়াস। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত তারা। শৈত্যপ্রবাহের সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন শিশু ও বৃদ্ধরা। বিকেল হতে না হতেই জেকে বসে শীত। শীতের সাথে যুদ্ধ করে বাঁচতে হচ্ছে নিম্ন আয়ের মানুষের। এদিকে শীতার্ত মানুষের সাহায্যার্থে দেশের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা। এদিকে ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে পাটুরিয়া, দৌলতদিয়া ও কাঁঠালবাড়ি শিমুলিয়া ঘাটের ফেরি চলাচল। বিআইডব্লিউটিসি জানায়, মধ্যরাতের পর থেকে ঘন কুয়াশা পড়তে থাকে, ভোরে এর তীব্রতা আরো বাড়ে। দুর্ঘটনা এড়াতে বন্ধ করে দেয়া হয় ফেরি চলাচল। প্রায় মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে আটকা পড়ছে ফেরি। পাটুরিয়া ঘাটে কুয়াশার কারণে বন্ধ রাখতে হয় ফেরি। পারাপারের অপেক্ষায় শতাধিক যানবাহন। ভোর থেকে প্রায় 5 ঘন্টা বন্ধ থাকার পর মাদারীপুরের কাঁঠালবাড়ি শিমুলিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়। শুষ্ক মৌসুমে প্রবল নাব্য সংকট দেখা দিয়েছে ঢাকা, পটুয়াখালী, গলাচিপা নৌ রুটে। ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে নৌযান চলাচল। সংকট নিরসনে প্রতি বছর ড্রেজিং করা হলেও তদারকির অভাবে এর সুফল পাচ্ছেন না ভুক্তভোগীরা। পটুয়াখালী থেকে KM শাহাদাত হোসেনের রিপোর্টে দেখুন বিস্তারিত। ঢাকা, পটুয়াখালী, গলাচিপা রুটে প্রতিদিন 10টি যাত্রীবাহী ডাবল ডেকার লঞ্চ সহ চলাচল করে শতাধিক নৌযান। শুষ্ক মৌসুমে ঝিলনা, টেকেরচর, কবাই, কারখানা, লোহালিয়ার মোড়ে চরম নাব্য সংকটে ব্যাহত হয় নৌযানগুলোর স্বাভাবিক চলাচল। এতে পণ্য পরিবহন সহ ভোগান্তির শিকার হন যাত্রীরা। সংকট নিরসনে নদীর বিভিন্ন পয়েন্টে ড্রেজিং করা হলেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ যাত্রীদের। লঞ্চ স্টাফদের আপনার হেদর পেরেশানি, আমাদের পেরেশানি। ড্রেজিং হয়েছে কিন্তু ভালো ড্রেজিং হয় নাই। মাটিগুলো ফেলাইছে উপরে, ওই মাটিগুলো গড়ে আবার জায়গার মাটি জায়গায় আইছে। আমরা আশা করবো যে দ্রুত প্রশাসন যারা আছেন বা বিআইডব্লিউটি সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ যারা আছেন তারা খুব দ্রুত এই নাব্য সংকটের ব্যাপারে পদক্ষেপ নেবে এবং আমাদের যে দুর্ভোগটা আছে সেই দুর্ভোগটা নিরসনে সচেষ্ট থাকবে। এখানে বড় বড় জাহাজ আসতে পারে না এবং শহরের যে ব্যবসা কেন্দ্রগুলি সেখানে বেশি ভারী মাল আসতে পারে না। আমাদের দুইভাবে নৌকা দিয়ে মাল আনলোড করতে হয়, তাতে আমাদের ব্যবসায়ীদের মালের কস্টিংটা অনেক বেশি পড়ে যায়। বন্দর কর্মকর্তারা বলছেন, ড্রেজিং এর মাটি তীরে না ফেলে আবার নদীতেই ফেলা হচ্ছে। এতে সংকটের কোনো সমাধান আসছে না। বাইরে যদি ফেলার স্কোপ থাকে সেক্ষেত্রে বাইরে ফেলায়,
আর যেখানে বাইরে ফেলার সম্ভাবনা, ফসলি জমি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, সুষ্ঠুভাবে ড্রেজিংয়ের মাধ্যমে এটা যাতে দীর্ঘস্থায়ীভাবে এটা একটা সুফল পাওয়া যায় সে ব্যাপারে আমি সুস্পষ্টভাবে আমি আমার প্রধান কার্যালয় ড্রেজিং ডিপার্টমেন্টকে আমি অভিহিত করেছি। নৌপথ সচল রাখতে কার্যকর উদ্যোগের আশায় এ রুটের যাত্রীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। লালমনিরহাটে কৃষি জমিতে অবৈধভাবে ইট ভাটা গড়ে তুলছেন প্রভাবশালীরা, মানছেন না কোনো বাধা নিষেধ। এতে ফসল উৎপাদনে দেখা দিয়েছে প্রতিবন্ধকতা। নেই অনুমোদন কিংবা পরিবেশের ছাড়পত্র। লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় আইনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে প্রভাবশালীরা পাল্লা দিয়ে অবৈধভাবে তৈরি করছেন ইটভাটা। স্থানীয় কৃষকরা জোরালো প্রতিবাদ করলেও মিলছে না কোনো সুফল, বরং প্রভাবশালীরা দিচ্ছেন হুমকি। আমরা বাধ্য হয়ে এই মাটি বিক্রি করতেছি, কারণ আমাদের এক জায়গায় এক জমি মাটি কাটার পর আমরা বাধ্য হয়ে ওই মাটিটা কেটে নিচ্ছি। এখন তো আমাদের বাল বাচ্চা আছে, ওই জমিটাই ফেজিকন লুৎফর মিয়া আমাদের কাছে চাইছি। আম গাছ লিচু গাছ যা আছে ফল হবে না, আর নারকেল গাছ তো ফল হবে না। ইটভাটার কারণে আবাদি জমির ভয়াবহ ক্ষতির কথা জানালেন কৃষি কর্মকর্তা। যে জমি থেকে টপ সয়েল তুলে নিয়ে ইটের তৈরি করা হলো, সেই জমিটার ক্ষেত্রে অনুর্বরতা চলে আসে। কিন্তু যখন ইট তৈরি করবে তখন দেখা যাবে তারা হলো উপর থেকে শুরু করে নিচের 3-4 ফিট পর্যন্ত তারা মাটিটা কেটে দিচ্ছে। অবৈধভাবে কৃষি জমিতে ইটভাটা তৈরি বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি কৃষকদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্ক এখন দর্শনার্থীদের পদচারণায় মুখর। স্কুল কলেজে লেখাপড়ার তেমন চাপ না থাকায় রাজধানীর কাছের এই বিনোদন কেন্দ্রে ভিড় করছেন সব বয়সী মানুষ। প্রাকৃতিক পরিবেশে প্রাণীদের অবাধ বিচরণ উপভোগ করছেন তারা। দৃষ্টিনন্দন অবকাঠামোর পাশাপাশি বিভিন্ন প্রজাতির প্রাণীর সমাহার বঙ্গবন্ধু সাফারি পার্ক। গাজীপুরের শ্রীপুরের বাঘের বাজার এলাকায় এ বিনোদন কেন্দ্রে আছে বাঘও, আরও আছে সিংহ, হাতি, জেব্রা, জিরাফ সহ নানা প্রজাতির পাখি। প্লেসটা তো ভালো, যে এখানে আসলে মানে মুড ভালো হবেই। বাঘ যখন মুভমেন্ট করে এত মজা লাগে দেখতে, সিরিয়াসলি না আসলে বুঝতাম না। কচ্ছপ দেখছি, হরিণ দেখছি, জিরাফ দেখছি, আর অনেক। প্রাকৃতিক পরিবেশ আর প্রাণীদের অবাধ বিচরণে মুগ্ধ হলেও কিছু অভিযোগ আছে দর্শনার্থীদের। স্বল্পতা, এজন্য আমরা 3-4 ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছি। মানুষকে সিরিয়াল অনুযায়ী নিচ্ছে না এবং বিশেষ সুবিধাপ্রাপ্ত কিছু লোক আলাদাভাবে গাড়িতে উঠতে পারতেছে। এই কোর্ট সাফারির ভিতরে অনেক রাস্তার সমস্যা, যে এখানে অনেক গাড়ি জাকি হয়, বাচ্চাদেরকে নিয়ে বসতে অনেক সমস্যা হয়। পার্কের কর্মকর্তা জানান, সার্বিক নিরাপত্তায় পার্কের ভেতরে ও বাইরে আন্তরিকতার সাথে কাজ করছেন তাদের কর্মী ও স্বেচ্ছাসেবকরা। দর্শনার্থীরা যারা আনন্দ করতে পারে এবং উপভোগ করতে পারে এই ব্যবস্থা রাখা হচ্ছে, এবং তাদের নিরাপত্তার জন্য আমরা নিজেরাও টহল দিচ্ছি এবং আমাদের সাথে টুরিস্ট পুলিশ আছে। তাছাড়া আমরা এখানে আনসার 1 ব্যাটালিয়ন আনসার আনার জন্য আমরা প্রস্তাব দিয়েছি। 3810 একর জমির উপর পার্কটি থাইল্যান্ডের সাফারি পার্কের আদলে তৈরি করা। নাসরিন গীতি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। আবারও নিচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতি, সাথেই থাকুন, ফিরে এসে থাকছে। ইতিহাসের দীর্ঘতম অচলাবস্থার কবলে যুক্তরাষ্ট্র, চরম দুর্দশায় সরকারি দপ্তরের 8 লক্ষাধিক কর্মী। বাফুফের খসড়া সূচি চূড়ান্ত হলো 18 জানুয়ারি। মাঠে গড়াচ্ছে প্রিমিয়ার লিগ ফুটবল, শেষ হবে মধ্য জুলাইয়ে। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। শাহিদ সম্পদের প্রযোজনায় স্যান্ডালিনা স্টার ওয়ার্ল্ড দেখবেন প্রতি বৃহস্পতিবার সন্ধ্যে 6:30। জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের অংশগ্রহণে ফোনো লাইভ স্টুডিও কনসার্ট মিউজিক ক্লাব।
নাহিদ আহমেদ বিপ্লবের প্রযোজনায় মিউজিক ক্লাব দেখবেন বুধবার রাত 11:25 স্বাগত জানাচ্ছি বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানে। তখন সবার অ্যাসপিরেশন বাড়ে। আচ্ছা, একজন সেক্রেটারি সাহেব রিটায়ার করে যদি উনি এমপি হয়ে যেতে পারেন, মন্ত্রী হয়ে যেতে পারেন, তাহলে আমিও হতে পারি। ওইটা কোনো অজুহাত না, কারণ ওটা রিজলভ হওয়ার পথে বাইলেটারালি আমরা করে ফেলছি। তারপর আমরা একটা জোরালো বিবৃতি আশা করছি। আপনার একটু ধারণাটা একটু যদি বলেন। সপ্তাহে রাজনৈতিক ময়দানের আলোচিত ঘটনা নিয়ে বাংলাদেশের সাপ্তাহিক আয়োজন বিএসআরএম গণতন্ত্র এখন দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত 11:30। তবে আমি বলি যে বাংলাদেশ সুপ্রিয় দর্শক, অল্পক্ষণের মধ্যেই খেলা শুরু হবে। এই খেলা খেলুম আমি, মীর বরকত কত বড় প্লেয়ার আমি দেখা। কোকোলা ফুড প্রোডাক্ট নিবেদিত ধারাবাহিক নাটক খেলোয়াড়, রচনা পরিচালনা মাসুদ সেজান। গোলাম সারোয়ার আমাদের বিরুদ্ধে যে খেলায় খেলতে আসুক না কেন, আমরা নিয়মতান্ত্রিক উপায়ে সেটা মোকাবেলা করব। আমরা কোকোলা ফুড প্রোডাক্ট নিবেদিত ধারাবাহিক নাটক খেলোয়াড় দেখবেন প্রতি রবি ও সোমবার রাত 9:05। ধারাবাহিক নাটক পাগলা হাওয়া, রচনা বরজাহান হোসেন, পরিচালনা আশিক মাহমুদ রনি। ওষুধে মাথাটা গেল, আগে সবই তো ঠিকই ছিল। দিনে রাতে দেয় শুধু মেডিসিন, তাই জীবনটা যে আজ কেরোসিন। ধারাবাহিক নাটক পাগলা হাওয়া দেখবেন প্রতি রবি ও সোমবার রাত 8:15। বাংলা গানের পাশাপাশি পৃথিবীর বিভিন্ন ভাষার নান্দনিকতায় সমৃদ্ধ সব গান নিয়ে বৈঠকি গানের আসর গানে গানে দেশে দেশে। কে আছে এমনি ধীরে ডাকবে আমায়, চাঁদ হয়ে এলে তুমি মোর গগনে। জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাবিকা, সে ব্যথা লুকাতে হবে যে আমাকে। সৈয়দ আব্দুল হাদির উপস্থাপনা ও নাহিদ আহমেদ বিপ্লবের প্রযোজনায় গানে গানে দেশে দেশে দেখবেন প্রতি শনিবার রাত 11:25। Hello everyone, welcome to my show Web Life with Shahtaj. সোশ্যাল মিডিয়া লাইফে প্রতি মুহূর্তে ঘটে চলেছে অনেক কিছু। আমরা কম বেশি সবাই সংবাদ। আবারও স্বাগত বাংলাদেশ সংবাদে। শুরুতেই আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একগুঁয়েমি আর ডেমোক্রেটদের অনড় অবস্থানে ইতিহাসের দীর্ঘতম অচল অবস্থার কবলে পড়েছে যুক্তরাষ্ট্র। বেতন না পেয়ে চরম দুর্দশায় সরকারি বিভিন্ন দপ্তরের 8 লক্ষাধিক কর্মী। শনিবার অতীতের সব রেকর্ড ভেঙে 22তম দিনে গড়ালো অচল অবস্থা, যা ছাড়িয়ে গেছে 1995-96 সালের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সময়কার 21 দিনের অচল অবস্থাকে। এরপরও সংকট নিরসনের কোনো ইঙ্গিত মেলেনি এখনো। এর জেরে প্রায় প্রতিদিনই বিক্ষোভ করছেন ভুক্তভোগীরা। এক সপ্তাহের মধ্যে সংকট
সংকট সমাধান না হলে 5 লাখেরও বেশি মানুষ বেকারত্বের তালিকায় যোগ হবে বলে সতর্ক করে দিয়েছে মার্কিন শ্রম বিভাগ। এতে 4% বাড়বে বেকারত্বের হার। শুক্রবার বছরের প্রথম বেতন পাননি কারারক্ষী, বিমানবন্দর কর্মকর্তা এবং FBI এর এজেন্ট সহ বেশ কয়েকটি দপ্তরের কর্মচারীরা। এদিকে পরিস্থিতি স্বাভাবিক হবার সাথে সাথে বকেয়া বেতন শোধের নির্দেশনা সই করেছেন পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। প্রেসিডেন্ট ট্রাম্পও এমন নির্দেশনা অনুমোদনের আভাস দিয়েছেন। শিগগিরই জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত আপাতত স্থগিতের কথাও জানিয়েছেন। ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি বেকারিতে শক্তিশালী বিস্ফোরণে 2 জন নিহত আর আহত হয়েছেন অন্তত 36 জন। এদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সময় শনিবার সকালে এই বিস্ফোরণ হয়। গ্যাস লিক হওয়ার কারণেই বিস্ফোরণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর পরপরই বেকারিতে আগুন ধরে যায়। শক্তিশালী বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে বেকারির পাশের ভবন সহ নিচে রাখা বেশ কিছু গাড়ি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের সময় প্রচন্ড শব্দের কারণে আতঙ্কিত হয়ে পড়েন আশপাশের ভবনের অধিবাসীরা। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন 2 দমকল কর্মীও। দুর্ঘটনাবশত গ্যাস লিক হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন ফরাসি পুলিশ। এবারে ক্লেমেন খেলা সংবাদ। সেই সাথে দরকার মানসিক সুস্থতা। সমস্যা থাকবেই, সকল সমস্যার সমাধান আমরা দিতে পারবো না, আমরা কেবল দিচ্ছি দিক নির্দেশনা। পরিবর্তন আনুন আপনার ভাবনায়, আচরণে এবং কাজে। সারা জাকের ও কাউন্সিলিং সাইকোলজিস্ট ডক্টর মেহতাব খানমের বিশ্লেষণে সরাসরি অনুষ্ঠান সেনোরা, আমি এখন কি করব। নীরবতা ভাঙুন, নিজেকে প্রকাশ করুন। কাউনাইন সৌরভের প্রযোজনায় সরাসরি অনুষ্ঠান সেনোরা, আমি এখন কি করব, দেখবেন প্রতি শুক্রবার রাত 11:25। আমাদেরকে ফোন করুন প্রতি শুক্রবার আমি এখন কি করব। একটা ছেলে মনের আঙিনাতে ধীর পায়েতে এক্কা দোক্কা খেলে বন পাহাড়ি ঝর্ণা খুঁজে। আপনার কি মনে হয় আপনি জাস্টিস করতে পেরেছেন ক্যারেক্টারটার সাথে? মিসির আলীকেও তাদের পছন্দ হবে, পাত্র দেখার মতো পছন্দ না। পাত্র দেখার মতো পছন্দ হলে কিন্তু খারাপ কিছু না। মিসির আলীকে খুব কুল লেগেছে মিথিলা। তোমার ছিপ নৌকোয় যাবে সে অন্য সেলিব্রিটি টক শো আমার আমি। তুমিও রেখো না। তোমার বর তো মিডিয়া জগৎ থেকে একদম অনেক দূরে। উনি তো জানতেন যখন তোমাকে বিয়ে করেছিলেন? উনি জানতেন যে আমি গান টান গাই হয়তো। রাফিয়াত রশিদ মিথিলার উপস্থাপনা ও সাজ্জাদ হুসাইনের প্রযোজনায় আমার আমি, দেখবেন প্রতি শনিবার রাত 9:05। সবাই বলে তোমার এত কেন চলে, পাগল ছাড়া দুনিয়া চলে না। যাতে পাতা তালে ঠিক কি ভুল কি সঠিক সেটা কথা চিরা ভিজে না। জীবন যেন তেজ পাতা ধুত তুরি ছাতা মাথা পাগলামি যে তবু কমে না। পাগল আমি পাগল তুমি চলো করো পাগল আমি পাগল ছাড়া দুনিয়া চলে না। ধারাবাহিক নাটক পাগলা হাওয়া, রচনা বরজাহান হোসেন, পরিচালনা আশিক মাহমুদ রনি। ওষুধে মাথাটা গেল, আগে সবই তো ঠিকই ছিল। দিনে রাতে দেয় শুধু মেডিসিন, তাই জীবনটা যে আজ কেরোসিন। ধারাবাহিক নাটক পাগলা হাওয়া দেখবেন প্রতি রবি ও সোমবার রাত 8:15। আপনাকে বলছি, শুধু শারীরিক সুস্থতা নয়, সেই সাথে দরকার মানসিক সুস্থতা। সমস্যা থাকবেই, সকল সমস্যার সমাধান আমরা দিতে পারবো না, আমরা কেবল দিচ্ছি দিক নির্দেশনা। পরিবর্তন আনুন আপনার ভাবনায়, আচরণে এবং কাজে। সারা জাকের ও কাউন্সিলিং সাইকোলজিস্ট ডক্টর মেহতাব খানমের বিশ্লেষণে সরাসরি অনুষ্ঠান সেনোরা, আমি এখন কি করব। নীরবতা ভাঙুন, নিজেকে প্রকাশ করুন। কাউনাইন সৌরভের প্রযোজনায় সরাসরি অনুষ্ঠান সেনোরা, আমি এখন কি করব, দেখবেন প্রতি শুক্রবার রাত 11:25। আমাদেরকে ফোন করুন প্রতি শুক্রবার আমি এখন কি করব। জনপ্রিয়তা কামানোর জন্য কোনো কি পদক্ষেপ নিতে হয়েছে? জনপ্রিয়তা
তো অটোমেটিক্যালি হয়ে যায়। আমার মনে হয় এই যে ফেসবুক আর এই যে লাইক দেওয়া, সমসাময়িক বিষয় নিয়ে ভিন্ন স্বাদের রম্য বিদ্রুপাত্মক আয়োজন টক মিষ্টি ঝাল। ফেসবুক একটু জনপ্রিয় হওয়ার কি করো তুই খালি তোর একটা হট ভিডিও ছেড়ে দিবি। ভাইয়া আপনার কোনটা বেশি পছন্দ, টক মিষ্টি নাকি ঝাল? এটা টাইমের সাথে সম্পৃক্ত, কখনো কখনো টক ভাল লাগে। মেয়েদের ক্ষেত্রে খুবই যায়, মেয়েদের সাথে টকটা বেশি যায় আর কি। পুলিশ অফিসার এক লোককে ধমকাচ্ছে, ভাই আপনি দেখেন না যেখানে লেখা আছে পার্কিং নিষেধ, মানে ওইটা দেখছি, আপনি যে আশেপাশে ছিলেন সেটা খেয়াল করেন। না না, একবার আমি তাই হয়েছে, আমি সেরাটনে গাড়ি পার্ক করতে গিয়ে আমি ইয়েকে জিজ্ঞেস করলাম, সিকিউরিটি গার্ডকে, আমি কি এখানে গাড়িটা পার্ক করতে পারি? বলছে অবশ্যই না। আমি বললাম তাহলে অন্য গাড়িগুলোতে পার্ক করছে, ওরা তো আমার জিজ্ঞাসা। বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে স্বাধীনতা বিরোধী নির্ভর সহিংস রাজনীতি আর যোগ্য নেতৃত্বের অভাবে ভরাডুবি হয়েছে বিএনপির, বলেছেন প্রধানমন্ত্রী। নির্বাচিত জনপ্রতিনিধিদের সংসদে যোগ দেওয়ার আহ্বান। জামায়াতকে সাথে নিয়ে রাজনীতি করবে না গণফোরাম, বলেছেন ডক্টর কামাল। 2-3 মাসের মধ্যে আরেকটি নির্বাচন দেওয়ার দাবি। ক্ষোভ থাকলেও প্রশ্ন তুলবেন না মন্ত্রিত্ব বঞ্চিত মহাজোটের 2 নেতা মেনন ও ইনু, বলেন অব্যাহত থাকবে জোটের রাজনীতি। মিরপুর ও সাভারে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ, আহত 30 জন। উস্কানির প্রমাণ পেলেই ব্যবস্থা, হুঁশিয়ারি ডিএমপি কমিশনারের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ। শুভরাত্রি।